তৌসিফ, মন্দির, কি করছে কে জানে এরা। আচ্ছা, তো দেখ আজকে ওই টেক্সট মাইনিং এ প্রথম যে মডিউলটা আছে ইনফরমেশন রিট্রিভাল, ইনফরমেশন এক্সট্রাকশন, ওই পার্টটা থেকে শুরু করছি। হ্যাঁ, এনএলপি পার্টটা মোরাললেস কভার হয়ে গেছে। আমি যখন সেকেন্ড সিটিটা নেব তার আগে না হয় স্মুদিংগুলো আরেকবার রিভিশন দিয়ে দেবো। আমি এখন রিভিশনে আর যাচ্ছি না, এনএলপি পার্টটা মোটামুটি দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ধর 60 মার্কসের কোয়েশ্চেন ধর এনএলপি পোর্শন থেকেই আসবে, আর বাকিটা হচ্ছে টেক্সট মাইনিং। টেক্সট মাইনিং থেকে 4টে মডিউল আছে টেক্সট মাইনিং এ। তো আমি বেশ কিছু ডকুমেন্ট ডাউনলোড করে রেখেছি যেগুলো ভালো আমার মনে হলো, তো সেইগুলোই অল্প অল্প করে আজকে বলছি। দেখ এই যে ইনফরমেশন রিট্রিভাল, এই যে ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন রিট্রিভাল, ইনফরমেশন রিট্রিভালের মানে বেশ কিছু মডেল আছে। হ্যাঁ, এই যে আমি এই 3টে পিডিএফ দেখলাম বেশ ভালো, আমি ডাউনলোড করেছি অ্যাকচুয়ালি এই যে এতগুলো, কিন্তু এতগুলো তো আগেই বলে কোনো লাভ নেই, ঘাবড়ে যাবি, উল্টো মাথা গন্ডগোল হয়ে যাবে অতগুলো দেখে। তা আমি যেটা বুঝলাম এই 3টে পিডিএফ মোটামুটি স্ট্যান্ডার্ড, এই 3টে পিডিএফ মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। আইআর মডেল মানে ইনফরমেশন রিট্রিভাল যে মডেলগুলো সেগুলো একটার মধ্যে আছে, আর তারপর এগুলো একটা ওভারঅল, এখানেও সমস্ত মডেলগুলো আছে ডেসক্রাইব করা। হুম, আর তারপর বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট। মোটামুটি এই 3টে পিডিএফ আছে, 3টে পিডিএফ দেখলে তোদের মোটামুটি এই মডিউলটা মানে আশা করি দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, তো কিরকম ব্যাপারটা হচ্ছে দেখ, এই যে আইআর মডেল যেগুলো ইনফরমেশন রিট্রিভাল মডেল, এখানে দেখ তোরাও খুঁজলে পেয়ে যাবি অনেক কিছুই। তো রিট্রিভাল মডেল মোটামুটি 3 রকমের এখানে বলছে। আর রিট্রিভাল মডেল স্পেসিফাইজ দ্য ডিটেলস, কিসের থাকে ডিটেলগুলো, এই যে ডকুমেন্ট রিপ্রেজেন্টেশন, কোয়ারি রিপ্রেজেন্টেশন, আর রিট্রিভাল ফাংশন। তো একটা রিট্রিভাল মডেলে এই ডিটেলগুলো মানে থাকতে হবে আর কি, স্পেসিফাই করতে হবে। তো আমরা কি রিট্রিভ করব, আমরা ইনফরমেশন রিট্রিভ করব, বুঝতে পারছিস? তা এবার বলছে যে রিলিভেন্সটা, আমরা নিশ্চয়ই ইররিলিভেন্ট কোনো ইনফরমেশন রিট্রিভ করতে চাই না, আমার রিলেটেড মানে রিলিভেন্ট ডকুমেন্টই তো আমরা চাই, রিলিভেন্ট ইনফরমেশন। তো সেটাই বলছে ক্যান বি বাইনারি অর কন্টিনিউয়াস। বাইনারি অথবা কন্টিনিউয়াস, মানে ইয়েস নো, হয় ট্রু না হয় ফলস, সেটা হচ্ছে বাইনারি। ইয়েস নো মানে যেরকম তোরা পড়েছিলি ওই যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম, বাইনারি ন্যাপস্যাক প্রবলেম। তো বাইনারি ন্যাপস্যাক প্রবলেমে কি হয়, একটা থিফ যখন ঢুকছে কোনো একটা শপিং মলে, ও নিলে পুরোটা নেবে আর নইলে কিছুও নিতে পারবে না, মাঝামাঝি ওই কিছুটা মোটামুটি আমার 3 রকমের মডেল আছে। সেটা হচ্ছে রিট্রিভাল মডেল, সেটা হচ্ছে বুলিয়ান মডেল, ভেক্টর স্পেস মডেল, সেটাকে স্ট্যাটিস্টিক্যালও বলা হয়, স্ট্যাটিস্টিক্যাল মডেল, আর প্রবাবিলিস্টিক মডেল। তো এই স্লাইডটার মধ্যে দেখ মোটামুটি বলা আছে। আদার মডেল ডাইমেনশন সেটা আমি পরে আসবো, সেসব পরে হবে। এইচটিএমএল তো তোরা জানিসই, এই সমস্ত এইচটিএমএল গুলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো সেখান থেকে যদি আমাকে কোনো ডকুমেন্ট মানে কোনো ইনফরমেশন রিট্রিভ করতে হয়,
তাহলে কি করতে হবে, আনওয়ান্টেড ক্যারেক্টারগুলোকে স্ট্রিপ করতে হবে, যেগুলোকে মানে আমার এই যে পাংচুয়েশন ট্যাগস এইগুলোকে আমাকে সরাতে হবে। প্রি প্রসেসিং এ সেগুলোকে করে তবে আমি সলিড যে আমার ভ্যালিড ইনফরমেশনটা তবে আমি রিট্রিভ করতে পারবো। ঠিক আছে? তো এবার হচ্ছে বুলিয়ান মডেল। তো ফার্স্ট হচ্ছে যেটা বুলিয়ান মডেল, a document is represented as a set of keywords, হুম? তাহলে এখানে বলছে কোয়েরিজ আর বুলিয়ান এক্সপ্রেশনস অফ কিওয়ার্ডস, এই যে অ্যান্ড, অর, নট, এইভাবে কোয়েরি গুলো কানেক্টেড থাকে, ইনক্লুডিং দ্য ইউজ অফ ব্র্যাকেটস টু ইন্ডিকেট স্কোপ। হুম, এই দেখ এখানে রিও অ্যান্ড ব্রাজিল, বুঝতে পারছিস, ব্রাজিলের সাথে রিও এই দুটো অ্যান্ড আছে। আবার দেখ হিলো অ্যান্ড হাওয়াই এই দুটোর সাথেও অ্যান্ড আছে। আবার দেখ এই দুটোর মাঝখানে একটা অর আছে, বুঝতে পারছিস, লজিক্যাল অর। মানে এটা পুরো একটা এক্সপ্রেশন, রিও ব্রাজিল দিয়ে একটা এক্সপ্রেশন কানেক্টেড বাই অ্যান্ড, আবার হিলো হাওয়াই একটা এক্সপ্রেশন কানেক্টেড বাই অ্যান্ড। এই দুটো এক্সপ্রেশনের মাঝখানে রয়েছে আবার অর। এই পুরোটার সাথে আবার রয়েছে অ্যান্ড হোটেল, অ্যান্ড নট হিলটন। তার মানে দেখ এখানে হোটেল আর হিলটনের মধ্যে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, বুঝতে পারছিস ব্যাপারটা। হোটেলটা তার মানে কি হবে, আমি যদি লেফট টু রাইট প্রিসিশন ধরি তাহলে এই পুরো এক্সপ্রেশন যেটা আছে, এই রিও ব্রাজিল হিলো হাওয়াই পুরো যেটা থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে, তার সাথে আছে হোটেলটা অ্যান্ড দিয়ে কানেক্টেড। আবার তার সাথে এই হিলটনের লজিক্যাল নট করেছি, দেখতেই পাচ্ছিস নট হিলটন, সেটা আবার অ্যান্ড। তাহলে কি হবে, এই ব্র্যাকেট গুলোকেও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, অ্যান্ড, অর, নট ব্র্যাকেট গুলো কিন্তু অর্থ বহন করে, মানে কার সাথে কার কম্বিনেশনটা হবে। আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিতাম তাহলে কি করে বুঝতাম রিও আর ব্রাজিলের সাথে কম্বিনেশন? আমি তো ভাবতেও পারতাম যে ব্রাজিল আর হিলোর মধ্যে হয়তো লজিক্যাল অরটা আছে। সেই জন্য ব্র্যাকেট গুলো দিয়ে আমরা কি করি, প্রিসিডেন্সটাকে বোঝাই। ব্র্যাকেটের কাজ আগে হয়, যে বদমাস রুল আছে না, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, না ডি ফর ডিভিশন, এম মাল্টিপ্লিকেশন, এ অ্যাডিশন, এস সাবট্রাকশন। তো যাই হোক ব্র্যাকেটের কাজগুলো কিন্তু প্রেসিডেন্সটা আগে বোঝায়, হায়ার প্রায়োরিটি, হায়ার প্রেসিডেন্স, ব্র্যাকেটের কাজগুলো আগে হবে। তাহলে এই ব্র্যাকেটের কাজ যেটা রিও ব্রাজিল, হ্যাঁ এই ব্র্যাকেটের কাজ হলো হাওয়াই, তার সাথে হোটেলের অ্যান্ড হলো, এটাকে নট করে আবার অ্যান্ড করলাম। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ডকুমেন্ট ইজ রিলিভেন্ট অর নট, তাহলে আউটপুটটা হচ্ছে ডকুমেন্ট ইজ রিলিভেন্ট অর, কিসের আউটপুট, না এই যে বুলিয়ান রিট্রিভাল মডেল। আমরা এখন ডিসকাস করছি কি না, বুলিয়ান রিট্রিভাল মডেল। এর আউটপুটটা হবে ইয়েস অর নো, মানে মাঝামাঝি কিছু আসবে না, পার্শিয়াল ম্যাচ বা র্যাঙ্কিং তেমনটা কিন্তু হবে না। আমার কি চাই, একেবারে ইয়েস অথবা নো, এক্সট্রিম পর্যায়ে যাবে ইয়েস, আর নয়তো একেবারে নো, জিরো। তাহলে ইয়েস অথবা নো, এইটাই হচ্ছে আমার বুলিয়ান মডেল। বুঝলি, এই যে বুলিয়ান রিট্রিভাল মডেল হচ্ছে পপুলার রিট্রিভাল মডেল। কেন পপুলার, বলছে ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর সিম্পল কোয়ারিজ, ক্লিন ফর্মালিজম। সিম্পল কোয়ারি যদি হয় তাহলে বুলিয়ান রিট্রিভাল মডেল ঠিক আছে, বাট সব ক্ষেত্রে যে বুলিয়ান রিট্রিভাল মডেল চলবে তা কিন্তু নয়। এইবারে বলছে যে বুলিয়ান মডেলস ক্যান বি এক্সটেন্ডেড টু ইনক্লুড র্যাঙ্কিং, সেটা পরে আসবো। কি করে র্যাঙ্কিং হয় সেটা আমার পরে আসবো। এই যে দেখ এখানে প্রথমেই আছে র্যাঙ্ক রিট্রিভাল, দেখছিস আমি সব কিছু নামিয়েই রেখেছি, কোথায় কোথায় কোনটা কোনটা ঠিকঠাক ভাবে একদম আছে, যাতে তোদের কোনো রকম খুঁজতে অসুবিধে না হয়। হ্যাঁ, কারণ খোঁজাটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য তোদের হয়ে খোঁজার কাজগুলো সব করে দিচ্ছি। এবার যতটা সম্ভব একটুখানি প্রেজেন্ট করা যায় আর কি, এই ব্যাপার। তো বলছে কি বুলিয়ান মডেল, এই যে ভেরি রিজিড, হ্যাঁ ভেরি রিজিড কেন বলছে, এবার দেখ অ্যান্ড, অ্যান্ড বলতে কি বোঝায়, মানে দুটো কন্ডিশন, মানে এই যে আমার দুটো এক্সপ্রেশন, ভাব যখন লিপ ইয়ারের কন্ডিশন চেক করি, হ্যাঁ ওয়াই মড 4 ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই মড 100 নট ইকুয়াল টু 0। তা ভেরি রিজিড না, মানে দুটোর কন্ডিশনই স্যাটিসফাই করতে হবে আমাকে। দুটোর মধ্যে যদি একটা কন্ডিশন ফেল করে যায় তাহলে পুরোটাই ফলস হয়ে যাবে। সেই জন্যই বলছে অ্যান্ড মিনস অল, অর মিনস এনি। অরে আমরা কি জানি, লজিক্যাল অরে যে যে কোনো একটা এক্সপ্রেশন যদি ট্রু রিটার্ন করে তাহলেই গোটা এক্সপ্রেশনটা ট্রু হবে। আর যদি অ্যাটলিস্ট একটাও কোনো ফলস হয়, ঠিক আছে একটা ফলস হোক, বাট অন্যগুলো যে কোনো একটা ট্রু হলেই কিন্তু আমার ট্রু দেবে। ঠিক আছে,
তাহলে ডিফিকাল্ট টু এক্সপ্রেস কমপ্লেক্স ইউজার রিকোয়েস্ট, এইটাই হচ্ছে সমস্যা। মানে যেখানে খুব সিম্পলিস্টিক ব্যাপার থাকে, এই যে ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর সিম্পল কোয়ারিজ। সিম্পল কোয়ারি যদি হয় তাহলে বুলিয়ান রিট্রিভাল মডেল ঠিকঠাক কাজ করবে, সেটা আমি মানছি। বাট যখনই একটু কমপ্লেক্সিটির দিকে যাচ্ছে, ক্রমশ যখন কমপ্লেক্স হতে থাকবে, তখন কিন্তু বুলিয়ান মডেলটা খুব একটা যে কাজ করবে তা নয়। হ্যাঁ, তখন বলছে ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য নাম্বার অফ ডকুমেন্টস রিট্রিভড। হ্যাঁ, তখনই কন্ট্রোল করতে আর পারবে না, তখন অল ম্যাচ ডকুমেন্টস উইল বি রিট্রিভড। কারণ আমি আগেই বলেছি কোনো পার্শিয়াল ম্যাচিং চলবে না, তাই না? এই যে এখানে বলেছিলাম যে নো পার্শিয়াল, নো পার্শিয়াল ম্যাচিং। চাই যে ভেঙে ভেঙে চাইছি যে কোন পার্টটা স্যাটিসফাই করলো। একটা কোয়ারি যেরকম ধর লিপ ইয়ারের 3টে কন্ডিশন চেক করি আমরা, y mod 4 equals to 0 and y mod 100 not equals to 0। সেই দুটোর মধ্যে আমার আমার লজিক্যাল অর থাকে, তাই না? না সরি, লজিক্যাল অ্যান্ড থাকে, আর তারপর থাকে y mod 400 equal to 0, সেটার সাথে লজিক্যাল অর থাকে। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে আমার যদি স্যাটিসফাই করে তাহলে পুরোটাই রিট্রিভ হয়ে যাবে, কিন্তু র্যাঙ্কিং করাটা মানে ক্যাটাগরাইজ করাটা খুব সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ডিফিকাল্ট টু পারফর্ম রিলিভেন্স ফিডব্যাক। এই যে ইফ আ ডকুমেন্ট ইজ আইডেন্টিফাইড বাই দ্য ইউজার অ্যাজ রিলিভেন্ট অর ইররিলিভেন্ট, হাউ শুড দ্য কোয়ারি বি মডিফাইড। মানে বললাম যে এক্সট্রিম লেভেলের আউটপুট দেবে, একেবারে ইয়েস আর নয়তো নো, ওয়ান অথবা জিরো, মাঝামাঝি ফ্র্যাকশনে কোনো আউটপুট থাকছে না। তাহলে বুলিয়ান রিট্রিভাল মডেলের সমস্যাও আছে কিছু, আবার সিম্পলও বলা যেতে পারে। হ্যাঁ, সিম্পলও বলা যেতে পারে। তা আমি আগে একটু মডেলগুলো ডেসক্রাইব করে নিচ্ছি, তারপর তারা কিভাবে কাজ করে আমি আসছি। হ্যাঁ, এবার দেখ স্ট্যাটিস্টিক্যাল মডেল। স্ট্যাটিস্টিক্যাল মডেলটা বলছে যে এই যে আ ডকুমেন্ট ইজ টিপিক্যালি রিপ্রেজেন্টেড বাই আ ব্যাগ অফ ওয়ার্ডস। এর আগেও মনে হয় বলেছিলাম বিওডব্লিউ মডেল, ব্যাগ অফ ওয়ার্ডস মডেল। ব্যাগ অফ ওয়ার্ডসে কি হয়, মানে যে টোকেনগুলো থাকে আমার, যে ওয়ার্ডগুলো, ওদের মধ্যে কোনো রকম সিনট্যাকটিক ডিপেন্ডেন্সিটাকে আমরা কনসিডার করি না, কোনো রকম ডিপেন্ডেন্সি কনসিডার করা হয় না। পুরো আনঅর্ডার্ড সেট অফ ওয়ার্ড, আনঅর্ডার। ধর আমি যদি বলি রাম কিল্ড রাভানা, এটার একটা নির্দিষ্ট মানে আছে। হ্যাঁ ঠিক আছে, রাম কিল্ড রাভানা, ব্যাস ঠিক আছে। কিল হচ্ছে একটা ভার্ব, কিলের সাবজেক্ট হচ্ছে রাম আর তার অবজেক্ট হচ্ছে রাবণ। তাহলে মেন যেটা ভার্ব কিল, তার একটা সাবজেক্ট রাম, তার একটা অবজেক্ট হচ্ছে রাবণ। এইবার যদি ব্যাগ অফ ওয়ার্ডস আমি এরকম বলি রাভানা কিল্ড রাম, তাহলে সেটা হয়তো সিনট্যাকটিক্যালি হয়তো সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ট্রু নয় জিনিসটা, তাই না? তাহলে ব্যাগ অফ ওয়ার্ডসে এটাই বলছে যে কোনো রকম ডিপেন্ডেন্সিকে আমরা কনসিডার করি না, ভার্বের কে সাবজেক্ট কে অবজেক্ট কোনো কিছুই আমরা কনসিডার করি না। শুধু কি হচ্ছে, কতগুলো আনঅর্ডার্ড সেট অফ ওয়ার্ডস। ধর আমি যদি এরকম বলি দ্য ক্যাট কিল দ্য মাউস, এটা ঠিক আছে, দ্য ক্যাট কিল দ্য মাউস, কারেক্ট, কিন্তু এটা ঠিকঠাক সেন্টেন্সটা দাঁড়ালো না। এটাই হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস এর সমস্যা, এই যে সেট দ্যাট অ্যালাউজ মাল্টিপল অকারেন্সেস অফ দ্য সেম এলিমেন্ট। এই যে তো সমস্যাটা হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস এর মধ্যে আনঅর্ডার্ড ওয়ার্ড থাকে, আনঅর্ডার্ড, যেখানে কোনো রকম অর্ডার মেনটেন করে না। আর অর্ডার মেনটেন না করলেই ওই ডিপেন্ডেন্সি গুলো হারিয়ে যাবে। কি সিনট্যাকটিক ডিপেন্ডেন্সি, কি সিম্যান্টিক রোল লেভেলিং, যাই হোক না কেন,
আমার যদি অর্ডারটাই ম্যাটার না করে তাহলে কিন্তু কোনো কিছুই আর ম্যাটার করবে না, মানে কোনো কিছুই আর মেনটেন হবে না। ব্যাগ অফ ওয়ার্ডসের সমস্যাটা হচ্ছে এইটা। এই যে স্ট্যাটিস্টিক্যাল রিট্রিভাল বেসড অন সিমিলারিটি বিটুইন কোয়ারি অ্যান্ড ডকুমেন্টস। রিট্রিভাল বেসড অন সিমিলারিটি, আউটপুট ডকুমেন্টস আর র্যাঙ্কড অ্যাকর্ডিং টু সিমিলারিটি টু কোয়ারি। হ্যাঁ, আমি সব দেখাচ্ছি এগুলো কিভাবে কাজ করে, এইটার মধ্যেই আছে সমস্ত ইমপ্লিমেন্টেশন গুলো, মানে সিমুলেশন গুলো আর কি। Similarity based on occurrence frequencies of keywords in query and document. Occurrence frequency মানে কতবার করে অকার করছে, কতবার করে তার ফ্রিকোয়েন্সিটা কাউন্ট হচ্ছে, তার উপরও ডিপেন্ড করছে আর কি ব্যাপারটা। কিন্তু এমনও সমস্যা হতে পারে যে ধর যেগুলো আর্টিকেল এ অ্যান্ড দি, এগুলো আর্টিকেল, এগুলো অনেকবার করে অকার করতেই পারে একটা টেক্সটের মধ্যে, কিন্তু এগুলো অনেকবার করে অকার করছে মানে এই নয় যে ওগুলোর ইম্পর্টেন্সও বেশি, ওগুলো সলিড মিনিং ক্যারি করছে তা কিন্তু নয়। হ্যাঁ, তা একদমই নয়। বরং এমনও হতে পারে যে ওয়ার্ডগুলো খুব রেয়ার অ্যাপিয়ার করছে তাদের হয়তো মিনিং অনেক সিগনিফিক্যান্ট। সেই জন্য বেশিবার অকার করলেই যে তার সিগনিফিকেন্স আছে সেটাও কিন্তু নয়। সুতরাং স্ট্যাটিস্টিক্যাল রিট্রিভালে আবার সমস্যাটা হয়ে গেল যে সিমিলারিটি বেসড অন অকারেন্স ফ্রিকোয়েন্সিজ অফ কিওয়ার্ডস, এখানে সমস্যা আছে অনেক। হ্যাঁ, এবার দেখ ইস্যুস ফর ভেক্টর স্পেস মডেল। এই ভেক্টর স্পেস মডেলটাকেই বলছে আমার স্ট্যাটিস্টিক্যাল রিট্রিভাল। হ্যাঁ, হাউ টু ডিটারমাইন ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন আ ডকুমেন্ট। আমি কি করে বুঝবো যে কোনটা ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা ডকুমেন্টের? তো পড়েছিস, পাইগ্রাম, ট্রাইগ্রাম, হ্যাঁ, এই যে ফ্রেজ, ইডিয়াম। হাউ টু ডিটারমাইন দ্য ডিগ্রি অফ ইম্পর্টেন্স অফ আ টার্ম উইদিন আর ডকুমেন্ট অ্যান্ড উইদিন দ্য এন্টায়ার কালেকশন। আমরা বুঝবো কি করে যে কোন টার্মটা বা কোন ওয়ার্ডটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে সিগনিফিকেন্ট, সব থেকে বেশি সিগনিফিকেন্স আছে, আমরা কি করে বুঝবো? হাউ টু ডিটারমাইন দ্য ডিগ্রি অফ সিমিলারিটি বিটুইন আ ডকুমেন্ট অ্যান্ড আ কোয়ারি। আমি একটা কোয়ারি দিলাম, তার উপর বেস করে যে আমি একটা রিট্রিভ করবো, তো ইনফরমেশন রিট্রিভাল, একটা ডকুমেন্ট রিট্রিভ করবো, তাহলে আমাকে তো সিমিলারিটিটাকে মেজার করতে হবে। আমি যে কোয়ারিটা দিয়েছি তার ওপর বেস করে তো আমি চাই আমার রিট্রিভ যে ইনফরমেশনটা, তা সেই দুটো সিমিলারিটি আমাকে মেনটেন করতে হবে, মানে আমাকে সিমিলারিটি ক্যালকুলেট করতে হবে। ইন দ্য কেস অফ দ্য ওয়েব ক্রলিং যদি হয়, হোয়াট ইজ দ্য কালেকশন অ্যান্ড হোয়াট আর দ্য এফেক্টস অফ লিঙ্কস ফরম্যাটিং ইনফরমেশন। এই হচ্ছে ব্যাপার। ওয়েবের ব্যাপারটা অত এখন মাথায় না রাখলেও চলবে, ওয়েব ক্রলিং ওটা একটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, ইনফরমেশন রিট্রিভালে এই যে একটা মডেল, প্রথমে বললাম বুলিয়ান রিট্রিভাল মডেল, তারপরে আসছে এই ভেক্টর স্পেস মডেল। ভেক্টর স্পেস মডেলটাকে স্ট্যাটিস্টিক্যাল রিট্রিভাল বলে। তো তখন সমস্যাটা হচ্ছে যে কোন ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট, কোন ওয়ার্ডটা লেস ইম্পর্টেন্ট, সেটা আমরা বুঝবো কি করে? হাউ টু ডিটারমাইন ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন আ ডকুমেন্ট। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। এই যে ভেক্টর স্পেস মডেল বলছে দ্যাট অ্যাজিউম ডিস্টিংক্ট টার্মস রিমেইন আফটার প্রি প্রসেসিং। এই যে অ্যাজিউম টি ডিস্টিংক্ট টার্মস রিমেইন, মানে প্রি প্রসেসিং হয়ে গেল, হ্যাঁ, সমস্ত সমস্ত যেগুলো স্টপ ওয়ার্ডস আছে বল, বা যেগুলো পাংচুয়েশন মার্কস হ্যান ত্যান ওগুলোকে বাদ দিয়ে দিলাম। দিস অর্থোগোনাল টার্মস ফর্ম আ ভেক্টর স্পেস। এই যে অ্যাজিউম টি ডিস্টিংক্ট টার্মস রিমেইন আফটার প্রি প্রসেসিং। এবারে বলছে ইচ টার্ম আই ইন আ ডকুমেন্ট অর কোয়ারি জে ইজ গিভেন আ রিয়েল ভ্যালুড ওয়েট। এই যে বোথ ডকুমেন্টস অ্যান্ড কোয়ারিজ আর এক্সপ্রেসড অ্যাট টি ডাইমেনশনাল ভেক্টর। কিছুই না, আমরা একটা কোয়ারি আছে যেটা দিয়ে আমি ডকুমেন্ট রিট্রিভ করতে চাইছি। এবার বলছে বোথ দ্য ডকুমেন্টস অ্যান্ড কোয়ারিজ আর রিপ্রেজেন্টেড অ্যাট টি ডাইমেনশনাল ভেক্টর। টি ডাইমেনশনাল ভেক্টর মানে আমরা ধরেই নিলাম টি খানা কম্পোনেন্ট আছে। Each term I in a document or query J is given a real valued weight. দেখতে পাচ্ছি যে W1J, W2J, এভাবে WTJ, এটা হচ্ছে D suffix J। ঠিক আছে, এই যে ইন আ ডকুমেন্ট অর কোয়ারি J, তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা গোটা ডকুমেন্টকে। আমরা এরকম টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই দেখ, হ্যাঁ, এই যে গ্রাফিক রিপ্রেজেন্টেশন। এই যে একটা ডকুমেন্টকে থ্রি ডাইমেনশনাল, দেখতেই পাচ্ছিস তিনটে ডাইমেনশন, এই যে
T1, T2, T3, মানে ধরে নে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এখানে T2 যে ডকুমেন্টটা আছে সেটাকে এরকম 3 ডাইমেনশনে এক্সপ্রেস করলাম। আর কিউটা হচ্ছে আমার কোয়ারি। দেখ কিউ যে কোয়ারিটা তার এই T1, T2 ডকুমেন্টগুলো মানে কোএফিসিয়েন্ট 0, শুধু T3টার আছে। দেখতে পাচ্ছিস ব্যাপারটা? এবার তাহলে কিভাবে আমি এটাকে বড় করে কি করে, এই যে বড় হলো না তো, আচ্ছা এই যে বড় হয়েছে। তাহলে আমার দুখানা ডকুমেন্ট আছে D1, D2 আর একখানা কোয়ারি আমি দিয়েছি কিউ। দেখ ভালো করে, এই যে এটা হচ্ছে অরিজিন থেকে আমি D1 ডকুমেন্টটাকে রিপ্রেজেন্ট করছি কিভাবে, দেখ এটা 2T1, 3T2, 5T3, ঠিক আছে। আবার D2 ডকুমেন্টটাকে রিপ্রেজেন্ট করছি কিভাবে, দেখ এই যে এই হলো। আর কিউ যে কোয়ারিটা সেটা হচ্ছে এইটা। Is D1 or D2 more similar to Q2? How to measure the degree of similarity? কিভাবে আমরা সিমিলারিটিটাকে মেজার করব? ডিসটেন্স, অ্যাঙ্গেল না প্রজেকশন? হলো। তাহলে গ্রাফিক রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমার এরকম। এই যে D1 ডকুমেন্ট যেটা, সেটা আমার এরকম তিনটে কি বলবো, টি ডাইমেনশনাল ভেক্টর। এখানে টিটাই হচ্ছে থ্রি ডাইমেনশনাল ভেক্টর। দেখ এই যে ডকুমেন্টটাকে আমরা 3 ডাইমেনশনাল ভেক্টর দিয়ে এরকম রিপ্রেজেন্ট করেছি। এবার এই যে এই ব্ল্যাক যেটা, এটা হচ্ছে ডকুমেন্ট D1, এই রেড যেটা সেটা হচ্ছে ডকুমেন্ট D2, আর এই গ্রিন কালারের সেটা হচ্ছে কোয়ারিটা। ঠিক আছে, এইভাবে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম। এবার দেখ এই যে ডকুমেন্ট কালেকশন, হ্যাঁ ডকুমেন্টগুলোকে আমরা কতগুলো ডকুমেন্ট নেব। দেখ আমরা কি বলেছি, একটা পার্টিকুলার ডকুমেন্টকে আমরা টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, W1J, W2J, হ্যাঁ WTJ, এইভাবে রিপ্রেজেন্ট করলাম। Both documents and queries are expressed as t-dimensional vector. A collection of n documents can be represented in the vector space model by a term document matrix. A collection of n documents can be represented এই যে n number of row আছে, এই যে n number of row, n এক একটা রো কি মিন করছে, এক একটা রো হচ্ছে এক একটা ডকুমেন্ট, এক একটা রো এক একটা ডকুমেন্ট। এবার দেখ একটা ডকুমেন্টকে আমরা এই যে টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করেছি। D1 এর জন্য এই যে W11, W21 থেকে আপ টু WT1, আবার D2 এর জন্য তাই, এইভাবে। তাহলে এক একটা রো এর মধ্যে আমার টি নাম্বার অফ কলামস আছে। কেন টি নাম্বার অফ কলামস? কারণ যেহেতু টি ডাইমেনশনাল ভেক্টর, তাই an entry in the matrix corresponds to the weight of a term in the document. So 0 means the term has no significance in the document or it simply does not exist. বুঝলি? যদি কোনো একটা এন্ট্রি 0 থাকে তার মানে সেই টার্মটার কোনো সিগনিফিকেন্স নেই বা সেই টার্মটার কোনো এক্সিস্টেন্সই নেই। A collection of n documents can be represented in the vector space model. এই যে এইটাই হচ্ছে আমার টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স। তাহলে কি এই রো গুলো কি ডিনোট করছে? রো গুলো হচ্ছে এক একটা ডকুমেন্ট, মানে কতগুলো ডকুমেন্ট আমার কাছে আছে। আর এই যে কলামগুলো হচ্ছে এক একটা টার্ম। তাহলে আমার যদি টি ডাইমেনশনাল ভেক্টর হয় তার মানে আমার টি নাম্বার অফ কলামস থাকবে, স্মল টি। হ্যাঁ, আমার যদি স্মল টি ডাইমেনশনাল ভেক্টর হয় তার মানে ডেফিনেটলি আমার কলামও থাকবে স্মল টি খানা। আর এক একটা কলাম সেটা কি ডিনোট করছে? এক একটা ওয়ার্ড। টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স এক একটা টার্মকে ডিনোট করছে। স্মল টিটা হচ্ছে টি ডাইমেনশনাল আর ক্যাপিটাল টি গুলোকে বলা হচ্ছে টার্ম। বুঝতে পারলি? এই যে এবার বলছে টার্ম ওয়েটস। এই যে TF, টার্ম ফ্রিকোয়েন্সি। কি করে বুঝবো আমরা যে কোন টার্মটার সিগনিফিকেন্স বেশি? এই যে আমরা ম্যাট্রিক্সটা বানিয়ে ফেললাম, এটা কি বলা হচ্ছে? টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, ভালো কথা। এবার আমি কি বলেছি দেখ, এখানে এই যে ওয়েট অফ আ টার্ম ইন আ ডকুমেন্ট, একটা পার্টিকুলার টার্মের সিগনিফিকেন্সটা কত। যদি 0 হয় তার মানে তার কোনো এক্সিস্টেন্সই নেই বা তার কোনো সিগনিফিকেন্সই নেই, সেটা মনে হয় বোঝা গেল। তাহলে বাকি যে টার্মগুলো রয়েছে, আমি যে এরকম একটা n ক্রস t ম্যাট্রিক্স বানালাম, n ইজ দ্য নাম্বার অফ ডকুমেন্টস আর t ইজ দ্য টি ডাইমেনশনাল ভেক্টর, আগেই বলেছি কেমন। তাহলে এই যে আমি ম্যাট্রিক্সটা বানালাম তার এক একটা ওয়েট, এক একটা সিগনিফিকেন্স আমরা কি করে বার করছি? এই যে এবার এসছে আমার টার্ম ওয়েট। দেখেছিস পর পর যাচ্ছি একদম সিস্টেমেটিক্যালি, কোনো স্কিপ করার জায়গাই নেই, পর পর।
হ্যাঁ, প্রথমেই বললাম বুলিয়ান রিট্রিভাল মডেল, তারপরে এলাম ভেক্টর স্পেস মডেল। ভেক্টর স্পেস মডেলটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেলও বলতে পারি। সেখান থেকে আমরা কি দেখছি, যে এরকম টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে আমরা এক একটা ডকুমেন্টকে এবং কোয়ারিটাকে রিপ্রেজেন্ট করছি। এই যে এক একটা ডকুমেন্টকেও টি ডাইমেনশনাল ভেক্টর, কোয়ারিটাকেও টি ডাইমেনশনাল ভেক্টর নিয়ে এরকম একটা 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেস একটা এঁকে ফেললাম, যেরকম ওই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস হয়। আঁকার পর আমি কি করছি, D1 D2 কে রিপ্রেজেন্ট করলাম, কোয়ারিটাকেও রিপ্রেজেন্ট করলাম। এবার দেখছি যে কোয়ারির সাথে কোন ডকুমেন্টটার সিমিলারিটি বেশি, D1 এর না D2। তাহলে বুঝতে পারছিস, তাহলে জিরো মানেই হচ্ছে সেই টার্মটার হয় কোনো সিগনিফিকেন্সই নেই, আর নইলে কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে মোর ফ্রিকুয়েন্ট টার্মস ইন আ ডকুমেন্ট আর মোর ইম্পর্টেন্ট। দেখ এবার কি বলছে, মোর ফ্রিকুয়েন্ট টার্মস ইন আ ডকুমেন্ট আর মোর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোর ইন্ডিকেটিভ অফ দ্য টপিক। কিন্তু এটা সবসময় একেবারেই খাটে না। ওই যে বললাম যে এক মানে যে 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 আর্টিকেলগুলো আমার রয়েছে আর কি, স্টপ ওয়ার্ডস ধর, এ, অ্যান, দা, এগুলো তো খুব ফ্রিকুয়েন্টলি অকার করতেই পারে। তার মানে কি তারা সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট না? সেই জন্য টার্ম ফ্রিকোয়েন্সিটা আমার বার করছি কিভাবে, এই যে হ্যাঁ, normalize the term frequency. We may want to normalize the term frequency by dividing by the frequency of the most common term। হ্যাঁ, মানে এটাকে আবার নর্মালাইজ করে দিচ্ছি। দেখ নর্মালাইজ করা হয় কেন বলতো, আমরা তো ফ্রিকোয়েন্সিটা বার করলাম, এই যে এফ আই জে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ টার্ম আই ইন দ্য ডকুমেন্ট জে। একটা পার্টিকুলার টার্মকে আমরা ডকুমেন্ট জে এর মধ্যে কতবার খুঁজে পেলাম সেটা হচ্ছে এফ আই জে। কিন্তু সেটা একটা নির্দিষ্ট লিমিট ছাড়িয়েও যেতে পারে। সেই জন্য আমরা কি করছি, ম্যাক্স আই এফ/জি দিয়ে ডিভাইড করছি, যাতে করে কিছুই না ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে লাই করে। এতে করে আমাদের হ্যান্ডেল করতে সুবিধা হবে। একটা বিশাল বড় কাউন্ট কিছু একটা পেয়ে গেলাম, ম্যাট্রিক্সের মধ্যে অ্যাকোমোডেট করতেও অসুবিধে, ওইগুলোকে নিয়ে ম্যানিপুলেশন করতেও অসুবিধে। হ্যাঁ, তো সেই জন্য কি করছি, আমরা এটাকে নর্মালাইজ করি। এই যে নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি কি করে করি, যেটা মোস্ট কমন টার্ম রয়েছে, যেটা ফ্রিকোয়েন্সিটা সব থেকে বেশি, সেইটাকে দিয়ে ডিভাইড করে দিই। এটা করলে কি হবে, একের মধ্যে চলে আসবে। ধর আমার একটা টার্ম 10 বার অকার করেছে, ঠিক আছে 10, তো এবার আমি দেখবো যে মোস্ট ফ্রিকোয়েন্ট টার্মটা কত। মোস্ট ফ্রিকোয়েন্ট টার্মটা যদি আমি দেখি 20 বার অকার কর, তখন সেটা হয়ে যাবে 10/20, মানে আমার হয়ে যাবে তখন 0.5। 0.5টা হচ্ছে তখন নর্মালাইজ টার্ম ফ্রিকোয়েন্সি। তা নর্মালাইজেশন করার উদ্দেশ্যটাই এখানে হচ্ছে যাতে একের মধ্যে লাই করে। হ্যাঁ, একের মধ্যে থাকলে আমার তাহলে ম্যাট্রিক্সটাও একটা কম্প্যাক্ট ওয়েতে দেখতে লাগবে। আর যদি বড় বড় কাউন্ট হয় তাহলে ম্যাট্রিক্সটা ওরকম বড় হয়ে যাবে। তো যাই হোক, এইটা কিন্তু সব সময় প্রযোজ্য হবে না। এই যে আমি বললাম টার্ম ফ্রিকোয়েন্সি, যে মোর ফ্রিকুয়েন্ট টার্মস ইন আ ডকুমেন্ট আর মোর ইম্পর্টেন্ট, সেটা মোটেও সব সময় অ্যাপ্লিকেবল হয় না। সব সময় মোটেও অ্যাপ্লিকেবল হয় না। সেই জন্য আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি, আরেকটা মেট্রিক নিয়ে আসছি। সেটাকে আমরা কি বলছি না, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা কি বলছে, যে টার্মস দ্যাট অ্যাপিয়ার ইন মেনি ডিফারেন্ট ডকুমেন্টস are less indicative of overall topic. বুঝলি, terms that appear in many different documents are less indicative। মানে যেই টার্মগুলো প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে বারবার অকার করছে, হ্যাঁ বেশ ফ্রিকোয়েন্টলি অকার করছে, সেগুলো বোঝায় যে ওদের সিগনিফিকেন্সটা কম, লেস ইন্ডিকেটিভ অফ ওভারঅল টপিক। মানে মেইন যে টপিকটা আমরা কনভে করতে চাইছি, সেইটা ওই মোস্ট ফ্রিকুয়েন্ট টার্মসগুলোর মধ্য দিয়ে কনভে করা যাবে না। মানে মোস্ট ফ্রিকুয়েন্ট টার্মগুলো লেস সিগনিফিকেন্ট। বুঝতে পারলি, ঠিক উল্টোটা। যত বেশি বার অকার করবে ততই যে তার ইম্পর্টেন্স বেশি, একদমই না। এইবার দেখ কি বলছি, DFI ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টার্ম আই। হ্যাঁ, নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং টার্ম আই, মানে একটা পার্টিকুলার টার্ম আমরা কতগুলো ডকুমেন্টের মধ্যে খুঁজে পেলাম, সেটাকে বলছি DFI, ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টার্ম আই। ওই যে কতগুলো ডকুমেন্টের মধ্যে আমরা একটা পার্টিকুলার টার্মকে খুঁজে পেলাম। এইবারে বলছে IDFI, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টার্ম আই। ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কি করে নেব, এই যে হ্যাঁ লগ এর নিচে n/DFI। এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ ডকুমেন্টস। আমি ধর 100টা ডকুমেন্ট নিয়ে ডিল করছি, এবার একটা পার্টিকুলার টার্মকে ধর আমি মানে ধর 10খানা ডকুমেন্টে খুঁজে পেলাম, তাহলে 100/10 করলে কত হয়, 10।
তাহলে লগ অফ 10^2 সেইটা হচ্ছে আমার ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ইনভার্স ডকুমেন্ট দেখ তাহলে কি হলো, বেসিক্যালি এই জিনিসটা চলে গেল আমার ডিনোমিনেটারে, তাই না? আর ওপরে এলো টোটাল নাম্বার অফ ডকুমেন্টস। অ্যান ইন্ডিকেশন অফ আ টার্মস ডিসক্রিমিনেশন পাওয়ার। এই যে হ্যাঁ, লগ কেন নিচ্ছি, ইউজ টু ড্যাম্পেন দ্যাট এফেক্ট রিলেটিভ টু টিএফ, মানে ভ্যালুটাকে যাতে ছোট হয়ে যায়। লগ অফ বেস 2 মানে অনেকটাই ছোট হয়ে যাবে ভ্যালুটা, বুঝতে পারছিস? আমার যদি 100টা ডকুমেন্ট থাকে আর কোনো একটা ওয়ার্ডকে আমি 10টা ডকুমেন্টের মধ্যে খুঁজে পাই, তাহলে 100/10 করলে কত হয়? 10। এবার লগ অফ 10^2 করে দেখ, আরো কম আসবে। তাহলে সেই জন্যই বলছে ড্যাম্পেন দ্য এফেক্ট রিলেটিভ টু টিএফ। তাহলে বুঝতে পারলি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টিএফ আইডিএফ, টিএফটা হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, কিন্তু টার্ম ফ্রিকোয়েন্সি দিয়ে মোটেও আমরা সিগনিফিকেন্ট ওয়ার্ডটা পাই না। মানে যতবার অকার করবে ততই যে সেটা বেশি সিগনিফিকেন্ট এমনটা কিন্তু আমরা বলতে পারি না, এমনটা কিন্তু আমরা বলতে পারি না। হুম, তাহলে কি হবে? ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা তখন আমরা কি করলাম, ডিএফআইটা বার করলাম, যে একটা পার্টিকুলার টার্ম সেটা কতগুলো ডকুমেন্টের মধ্যে অকার করছে সেটাকে আগে খুঁজে বার করলাম। তারপর আমরা দেখলাম যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা আমরা কি করে বার করি, আইডিএফ, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে লগ অফ বেস 2 n বাই ডিএফআই। বোঝা গেল? টিএফ আইডিএফ এর ব্যাপারটাই দেখ, টিএফ আইডিএফ ওয়েটিং। আর টিপিক্যাল কম্বাইন্ড টার্ম ইম্পর্টেন্স ইন্ডিকেটর এই যে WIJ, টিএফ আইডিএফ আই। টিএফ তো ঠিকই আছে, এই যে আইডিএফটাকে এরকম করে আমরা ফর্মুলায় লিখলাম। আর টার্ম অকারিং ফ্রিকুয়েন্টলি ইন দ্য ডকুমেন্ট বাট রেয়ারলি ইন দ্য রেস্ট অফ দ্য কালেকশন ইজ গিভেন হাই ওয়েট। মানে কি বুঝতে পারলি? ধর 100টা ডকুমেন্ট আছে আমার কাছে, এবার দেখতে পেলাম যে একটা পার্টিকুলার টার্ম একটা ডকুমেন্টের মধ্যে ফ্রিকোয়েন্টলি ইউজ হয়েছে, কিন্তু অন্য ডকুমেন্টগুলোর মধ্যে কিন্তু খুব রেয়ার, সেগুলো অত ফ্রিকোয়েন্টলি ইউজ হয়নি। সেই ক্ষেত্রে তার তার ওয়েটটা বেড়ে যাবে, হাই ওয়েট তখন আমি তাকে দেবো। মানে একটা পার্টিকুলার ডকুমেন্টে আমার সেই ওয়ার্ডটার ফ্রিকোয়েন্সিটা বেশি, বারবার অ্যাপিয়ার করেছে, কিন্তু বাকি যে ডকুমেন্টগুলো আছে 99টা ডকুমেন্ট ধরে নে, সেইগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে রেয়ার অকারেন্স। তখন আমরা মিন করছি যে না, তার মানে নিশ্চয়ই সেই পার্টিকুলার টার্মটা ওই ডকুমেন্টের জন্য ইম্পর্টেন্ট। আর কি মেনি আদার ওয়েজ অফ ডিটারমাইনিং টার্ম ওয়েটস হ্যাভ বিন প্রপোজ। তো যাই হোক, টিএফ আইডিএফটা কিন্তু খুবই পপুলার, সেই জন্য টিএফ আইডিএফটা আমাকে বলতেই হবে। টিএফটা হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি, একটা পার্টিকুলার টার্ম আমি কতগুলো ডকুমেন্টে মানে কতবার অকার করছে সেইটা টিএফ, দ্যাট টার্ম ফ্রিকোয়েন্সি। এই যে ফ্রিকোয়েন্সি অফ টার্ম আই ইন ডকুমেন্ট জে, একটা পার্টিকুলার টার্মকে একটা ডকুমেন্টের মধ্যে আমি কতবার অকার করতে দেখলাম বা তার ফ্রিকোয়েন্সিটা কত, সেটা হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি। এইবার সেটাকে নর্মালাইজ করার জন্য আমি ম্যাক্স আই দিয়ে ডিভাইড করলাম, যাতে করে ওর ভ্যালুটা 1-এর মধ্যে লাই করে, ঠিক আছে? আর ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিটা কি বললাম, ওই যে আমরা যে কাউন্টটা পেলাম ডিএফআই, মানে একটা পার্টিকুলার টার্ম সেটা কতগুলো ডকুমেন্টের মধ্যে অকার করছে সেটাকে আগে আমি খুঁজে বের করলাম, নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং টার্ম আই। তারপর এই যে তার লগ নিচ্ছি, লগ অফ বেস 2 n বাই ডিএফআই। এনটা টোটাল নাম্বার অফ ডকুমেন্টস, আর ডিএফআইটা কি, ডিএফআইটা আমার হচ্ছে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টার্ম আই। আই এর যে টার্মটা ছিল সেটা আমরা কতগুলো ডকুমেন্টের মধ্যে খুঁজে বের করেছি। আমার ধর 1000টা ডকুমেন্ট আছে, ঠিক আছে? 1000টা ডকুমেন্টের মধ্যে ধর আমি 10টা ডকুমেন্টের মধ্যে 1000টার মধ্যে আমরা 10টা ডকুমেন্টে একটা পার্টিকুলার ওয়ার্ডকে দেখছি বেশ বারবার অকার করছে, তখন কি হচ্ছে 1000/10 করলে কত হচ্ছে 100। এবার লগটা নেওয়ার ফলে কি হচ্ছে, ওই ড্যাম্পেন করে দিচ্ছি টিএফ এর ভ্যালুটাকে, ওই নর্মালাইজ করাই বলতে পারিস। হুম, টিএফ আইডিএফ ওয়েটিং এর ব্যাপারটা বুঝতে পারলি, এই টার্মটাই সব থেকে ইম্পর্টেন্ট। A term occurring frequently in the document but rarely in the rest of the collection is given high weight. একটা পার্টিকুলার ডকুমেন্টে হয়তো খুব ফ্রিকুয়েন্টলি সেটা অকার করছে, কিন্তু অস্তিত্ব নেই বা অত ফ্রিকোয়েন্সি নেই, যদি সেটা হয় তাহলে কি হবে, তখন আমরা হাই ওয়েট দেব, ঠিক আছে? এবার দেখ, এই যে এখানে টিএফ আইডিএফ এর এক্সাম্পল দিয়েছে, গিভেন আ ডকুমেন্ট কন্টেইনিং টার্মস। এই যে
এটা 3 বার, বিটা 2 বার, সিটা 1 বার অকার করেছে। অ্যাজিউম কালেকশন কন্টেন্টস 10,000 ডকুমেন্টস, 10,000 ডকুমেন্ট আছে, ঠিক আছে। ডকুমেন্ট ফ্রিকোয়েন্সিজ অফ দিস টার্মস আর দিস, মানে এইটা রয়েছে 50টা ডকুমেন্টে, বিটা রয়েছে 1300, আর সিটা রয়েছে 250। বুঝতে পারলি? ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি অফ টার্ম আই, মানে কোনো একটা পার্টিকুলার টার্ম আইকে আমরা কতগুলো ডকুমেন্টের মধ্যে খুঁজে বের করবো। তাহলে এটা দেখা যাচ্ছে এই 10,000-এর মধ্যে মাত্র 50টা ডকুমেন্টে আছে, বিটা রয়েছে 1300 ডকুমেন্টে, সিটা রয়েছে 250 ডকুমেন্টে। এবার দেখ তাহলে টিএফ কি হবে, 3/3। টার্ম ফ্রিকোয়েন্সি হচ্ছে 3/3। 3/3 কেন? এই যে ম্যাক্সিমাম অকারেন্স হচ্ছে 3, ওই জন্য 3 দিয়ে ডিভাইড করলো। এই যে বি এর হচ্ছে 2/3, সি এর 1/3, ওই যে নর্মালাইজ করার জন্য ম্যাক্স আই দিয়ে, দেখ ম্যাক্স ডিএফ আই দিয়ে ডিভাইড করেছিল। আর আইডিএফ কত হচ্ছে দেখ, এই দেখ লগ অফ বেস টু 10,000 ইজ দ্য টোটাল নাম্বার অফ ডকুমেন্টস, আর 50টা হচ্ছে আমি এটাকে কতগুলো ডকুমেন্টে খুঁজে পেলাম, সেটা আমি দেখলাম কত, 7.6। বিটা দেখ 10,000-এর মধ্যে আমি 1300টা ডকুমেন্টে খুঁজে বের করলাম, তাহলে তার আইডিএফ বার করলাম। আবার সিটাকে দেখ 250টা ডকুমেন্টে, এই হলো। এবার টিএফ আইডিএফ মাল্টিপ্লাই কর 7.6, এটা হচ্ছে 2.0, আর এইটা হচ্ছে গিয়ে 1.8। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি হলো। তাহলে টিএফ আইডিএফ এই দুটোর ওপর বেস করে আমরা ওয়ার্ডের সিগনিফিকেন্সটাকে মেজার করার চেষ্টা করছি। ওয়েট মানে সিগনিফিকেন্স, একটা টার্মের ওয়েট বলতেই বোঝায় যে তার সিগনিফিকেন্স কতটা, তার ইম্পর্টেন্স কতটা, মানে সেটা যত বারবার অকার হবে ততই যে সিগনিফিকেন্ট তা মোটেও নয়। ওই যে বললাম আর্টিকেল গুলো তো বারবার অকার হয়, একটা ডকুমেন্ট লিখতে গেলে, একটা এমএস ওয়ার্ডের কথাই ভাব না, একটা এমএস ওয়ার্ডের একটা পাতা লিখতে গেলে আমাকে এই অ্যান্ড দা অনেকবার লিখতে হয়, কিন্তু তার মানে কি তারা সব থেকে অর্থবহ টার্ম? একদমই না। অর্থবহ টার্ম মানেই যে সবসময় বেশিবার অকার করবে তা কিন্তু নয়। সেটা আমরা কি করে মেজার করছি, যে টিএফ আইডিএফ যে স্কোরটা পেলাম, মানে যে মাল্টিপ্লিকেশনটা হলো আর কি, প্রোডাক্টটা। তাহলে একটা পার্টিকুলার ওয়ার্ড হয়তো একটা ডকুমেন্টে ফ্রিকুয়েন্টলি অকার করছে, সেটা ঠিক আছে, কিন্তু বাকি রেস্ট অফ দ্য ডকুমেন্টস এর মধ্যে হয়তো রেয়ারলি অকার করছে, তখনই আমরা বুঝে নিই সেই টার্মটা হয়তো ওই ডকুমেন্টের জন্য খুব সিগনিফিকেন্ট। তো এই টিএফ আইডিএফ যে মেট্রিকটা, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মেট্রিক টু ডিটারমাইন দ্য ওয়েট অর সিগনিফিকেন্স অফ আ টার্ম। হলো। এবার দেখ কোয়ারি ভেক্টর, এই যে কোয়ারি ভেক্টর ইজ টিপিক্যালি ট্রিটেড অ্যাজ আ ডকুমেন্ট অ্যান্ড অলসো টিএফ আইডিএফ। এই যে আমরা দেখ দুখানা ডকুমেন্ট ছিল, ওই ছবিটার কথা ভাব, D1 D2 দুখানা ডকুমেন্ট ছিল, আর কিউ ছিল একটা কোয়ারি। কোয়ারিটাকেও কিন্তু আমরা ওরকম টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তাই না? এই যে অল্টারনেটিভ ইজ ফর দ্য ইউজার টু সাপ্লাই ওয়েটস। তো প্রথমেই হচ্ছে দুখানা কি তিনখানা যে কটা ডকুমেন্ট থাকবে, প্রত্যেকটা ডকুমেন্টকে টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর তারপরে আমরা কি হলো, কোয়ারিটাকেও রিপ্রেজেন্ট করলাম। এবার সিমিলারিটি মেজার। A similarity measure is a function that computes the degree of similarity between two vectors. ডিগ্রি অফ সিমিলারিটি বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে সিমিলারিটি মেজার যদি আমরা করতে চাই, তো দেখ দুটো ভেক্টর এখন দুটো ডকুমেন্টও বোঝাতে পারে। ওই যে দেখ ছবিটা আমি দেখিয়েছিলাম, D1 D2 দুখানা ভেক্টরকেই কিন্তু বোঝাচ্ছিল, টি ডাইমেনশনাল ভেক্টর, তাই না? তাহলে বলছে এবার ডিগ্রি অফ সিমিলারিটি বিটুইন দ্য টু ভেক্টরস, এই যে ইউজিং আ সিমিলারিটি মেজার বিটুইন দ্য কোয়ারি অ্যান্ড ইচ ডকুমেন্ট। হ্যাঁ, যে কোয়ারিটা আমি দিচ্ছি তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের সিমিলারিটি মেজার এবার করতে হবে আমাকে। দেখবো যেই ডকুমেন্টটা সব থেকে মানে বেশি সিমিলারিটি স্কোর দিচ্ছে, সেটাই হচ্ছে আমার সব থেকে সিগনিফিকেন্ট ডকুমেন্ট। এই যে ইট ইজ পসিবল টু র্যাঙ্ক দ্য রিট্রিভ ডকুমেন্টস ইন দ্য অর্ডার অফ প্রিজিউমড রিলিভেন্স। এই যে র্যাঙ্ক রিট্রিভাল বলছিলাম, যেটা বুলিয়ান রিট্রিভালের ক্ষেত্রে কোনো রকম পার্শিয়াল কিছু হয় না, হয় এক্সট্রিম 0 না হয় এক্সট্রিম 1, দুটোর মাঝামাঝি কিছু হয় না। সেটা করাতেই আমার সমস্যাটা হয়ে যাচ্ছিল বুলিয়ান রিট্রিভালে। কিন্তু এখানে বলছি ইট ইজ পসিবল টু র্যাঙ্ক দ্য রিট্রিভ ডকুমেন্টস ইন দ্য অর্ডার অফ প্রিজিউমড রিলিভেন্স। রিলিভেন্সের অর্ডারে আমরা র্যাঙ্কিংটা করছি, যে কোনটা বেশি প্রাসঙ্গিক, কোনটা একটু কম প্রাসঙ্গিক, তার উপরে বেস করে আমরা ডকুমেন্ট যে রিট্রিভ ডকুমেন্টস গুলো সেগুলোকে র্যাঙ্কিং করছি। ইট ইজ পসিবল টু এনফোর্স
a certain threshold so that the size of the retrieved set can be controlled. তো যাই হোক, আমরা কি চাই, দুটো ভেক্টরের মধ্যে সিমিলারিটি মেজার করব। হ্যাঁ, দেখ এই যে ইনার প্রোডাক্ট এখানে বলেছে, এটা একটা ফর্মুলা। Similarity between vectors for the document di and query q can be computed as the vector inner product. এই যে একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে আমার কোয়েরি, সেটার ফর্মুলাটা হচ্ছে এইটা, where wij is the weight of term I in the document j and wiq is the weight of term I in the query. মানে একটা পার্টিকুলার ওয়ার্ড, ধর WI টার্ম যেটা, সেটা WIJ তার ওয়েট অফ দ্য টার্ম ইন দ্য ডকুমেন্ট যে, আর WIQ ওয়েট অফ দ্য টার্ম আই ইন দ্য কোয়ারি। বুঝতে পারছিস? দেখ কিভাবে লিখেছে জিনিসটাকে, ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে। ইনার প্রোডাক্ট ফর বাইনারি ভেক্টরস, দ্য ইনার প্রোডাক্ট ইজ দ্য নাম্বার অফ ম্যাচড কোয়ারি টার্মস ইন দ্য ডকুমেন্ট সাইজ, আর ফর ওয়েটেড টার্ম ভেক্টরস ইট ইজ দ্য সাম অফ দ্য প্রোডাক্টস অফ দ্য ওয়েটস অফ দ্য ম্যাচ টার্মস। যে টার্মগুলো ম্যাচিং হচ্ছে সেই টার্মগুলো, তাই না, সেই টার্মগুলোই শুধু থাকবে। তারা ভেক্টর স্পেসে করেছিলি, ওই যে ভেক্টর অ্যালজেব্রা করেছিলি, ওই যে ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, দেখ সেই ডট প্রোডাক্টে কি হয়, আই কম্পোনেন্ট গুলো মাল্টিপ্লাই করলে 1 হয়, কিন্তু আই জে বা আই কে মাল্টিপ্লাই করলে কিন্তু 0 হয়। জে মাল্টিপ্লাই করলে 1 হবে, কিন্তু জে কে বা জে আই মাল্টিপ্লাই করলে 0 হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওদের মধ্যে cos থিটা অ্যাঙ্গেলটাকে নেওয়া হয়। জে মানে দুটো ইউনিট ভেক্টর জে ক্যাপ দুটোর মাঝখানের অ্যাঙ্গেলটা 0, সেই জন্য cos 0 হচ্ছে 1। আই জে এদের মধ্যখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য cos 90 ইকুয়াল টু 0। মনে পড়ছে এগুলো? সেই মনে হয় সেকেন্ড ইয়ারে পড়েছিলি, আমি আগের বার ম্যাথটা করিয়েছিলাম সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমে, ভেক্টর অ্যালজেব্রা করিয়েছিলাম, তখন এগুলো সব ছিল এই ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে কি, দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি 0 হয় তাহলে cos 0 1, আর দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 হয় তাহলে cos 90 0। সেই জন্য আমরা যখন ওই যে এ আই প্লাস বি জে প্লাস সি কে, তার সাথে যখন আমরা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে করি, তখন শুধু আই টার্মটা থাকে, জে টার্মটা থাকে, কে টার্মটা থাকে। মনে করে দেখ, ঠিক সেইটাই হচ্ছে। The inner product is the number of matched query terms. Matched query terms মানে কি, যেখানে আই ম্যাচ হচ্ছে। আই এর আইটা কি অ্যাকচুয়ালি ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য এক্স অ্যাক্সিস। এই যে জেটা জে ক্যাপ, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তা ঠিক যেখানে যেখানে ম্যাচিংটা পাচ্ছে, আই ম্যাচিং হলে ওই টার্মটা বেঁচে থাকে, জে ম্যাচিং হলে ওই কম্পোনেন্টটা থাকে, তাই না? ফর ওয়েটেড ভেক্টর, যেটা ফর ওয়েটেড টার্ম ভেক্টরস it is the sum of the products of the weights. হ্যাঁ, যদি ওয়েটেড হয় তাহলে সাম, এই যে বোঝা গেল। প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট ইজ আনবাউন্ডেড, favors long documents with a large number of unique terms. The long documents, large number of unique terms, measures how many terms matched but not how many terms are not matched. এটা শুধুই মেজার করছে যে কতগুলো টার্ম ম্যাচ করছে, কিন্তু কতগুলো যে আনম্যাচড হলো, মানে ম্যাচ করলো না যেগুলো, সেগুলোকে আর কনসিডার করছে না। তো সেই জন্যই বলা হচ্ছে যে মেজার্স হাউ মেনি টার্মস ম্যাচড। এই যে জিনিসটা প্রপার্টিজ অফ ইনার প্রোডাক্ট, আমরা ইনার প্রোডাক্টটা বার করলাম, শুধু ম্যাচ এটাই আমরা মাথায় রাখছি। দেখ, is the number of, এই যে for binary vector inner product is the number of matched query terms, or weighted term it is the sum of the products of the matched। সবকিছু আমরা ম্যাচিং ভাবছি, কিন্তু যেগুলো ম্যাচিং করলো না সেগুলোর দিকে কিন্তু আমরা ফিরে তাকাচ্ছি না, সেটাই হচ্ছে সমস্যা। এই দেখ, এখানে একটা ছোট্ট সিমুলেশন দিয়ে দেখিয়েছে, দেখ তোদের বুঝতে সুবিধেই হবে আশা করি। এই যে ডি, এই ডিটা হচ্ছে আমার ডকুমেন্ট, হ্যাঁ, ডিটা ডকুমেন্ট, আর কিউটা হচ্ছে আমার কোয়ারি। এই যে সাইজ অফ দ্য ভেক্টর, সাইজ অফ দ্য ভোকাবুলারি হচ্ছে 7, আমার ভেক্টরের সাইজটা হচ্ছে 7, মানে সাইজ অফ দ্য ভোকাবুলারি। আর 0 means corresponding term not found in the document or query। 0 মানে হচ্ছে corresponding term not found in the document or query। এই যে সিমিলারিটি ডি কমা কিউ, এটা হচ্ছে 3। এটা সিমিলারিটি ডি কমা কিউটা 3 কেন বলছে? ও হ্যাঁ, যেখানে ম্যাচিং হচ্ছে, দেখ 1 1, এই যে 1 1, এই যে 1 1, সেই জন্য বলছে সিমিলারিটি ডি কমা কিউ হচ্ছে 3। আচ্ছা, এবার যদি আমি এটাকে ওয়েটেড নিই, বাবা আবার কি হলো,
ওয়েটেড যদি নেওয়া হয় তাহলে দেখ এই যে D1 2T1 3T2 5T3 D2 এভাবে রিপ্রেজেন্ট করা হলো আগে D1 D2 আর কিউ হচ্ছে এইটা। তাহলে সিমিলারিটি যদি বার করা হয় দেখ D1 এর সাথে কিউ, এই যে D1 এর সাথে কিউ এর সিমিলারিটি করলে শুধু এই যে এই টার্মটাই শুধু থাকছে পড়ে, এই যে 10। আবার D2 এর সাথে কিউ যদি সিমিলারিটি বার করা হয় শুধু এই টার্মটাই থাকছে 2। তাহলে এইটা হচ্ছে বাইনারি। বাইনারি ক্ষেত্রে 1 অথবা 0। আমার একটা ডকুমেন্ট সেটাও একটা বাইনারি সেট অফ নাম্বারস, আরেকটা হচ্ছে কোয়ারি সেটাও বাইনারি সেট অফ নাম্বারস। তাহলে সাইজ অফ ভেক্টর, সাইজ অফ ভোকাবুলারি সেটা হচ্ছে 7। এবার সিমিলারিটি D, কিউ সেটা হলো 3। এই যে এখানে দেখিয়ে দিলাম কোথায় কোথায় ম্যাচ হচ্ছে। আর যদি ওয়েটেড হয় তাহলে ওই যে ইনার প্রোডাক্ট নিলাম, ঠিক আছে, ইনার প্রোডাক্ট। আচ্ছা, এই যে কোসাইন সিমিলারিটি মেজার। কোসাইন সিমিলারিটিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যখানে যে অ্যাঙ্গেলটা থাকে থিটা, সেই থিটাটার কসটা আমরা নিই। এই যে কোসাইন সিমিলারিটি মেজার্স দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। এই যে ইনার প্রোডাক্ট নর্মালাইজড বাই দ্য ভেক্টর লেন্থ। ইনার প্রোডাক্ট তো আগেই দেখেছিস, যে দেখালাম, সেইটা বলছে নর্মালাইজ করতে হবে ওদের ভেক্টর লেন্থ গুলো দিয়ে। এই যে মড অফ দিস মানে হচ্ছে ভেক্টরের লেন্থ। দেখ মডিউলাস আমরা নিতাম না, ধর যদি বলি এ আই প্লাস বি জে প্লাস সি কে, এই ভেক্টরটার লেন্থ কত হতো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই দেখ এখানে সেটাই করেছে। এই যে কোসাইন সিমিলারিটি অফ D1, কিউ। এই যে D1, কিউ এখানে 10 হচ্ছে সেটা ঠিক আছে, আর নিচে এই যে মড নিয়ে নিয়েছে দুটো। এই যে মড এখানে 4 9 25 আর এখানে হচ্ছে 004। বুঝতে পারলি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না, কোসাইন সিমিলারিটি মেজার। এটা কেন করা হয়? এই যে কোসাইন সিমিলারিটি মেজার্স দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোসাইন সিমিলারিটি মেজার। হ্যাঁ, আগে দেখতে হবে তোর ইনার প্রোডাক্টটা কত হচ্ছে, কিন্তু ইনার প্রোডাক্টটা বের করে রাখলেই শুধু হবে না, সেইটাকে আমরা এবার নর্মালাইজ করছি। তা নর্মালাইজ করছি কিভাবে? ভেক্টরের যে লেন্থ গুলো দিয়ে, সেইটা দিয়ে, ভেক্টরের লেন্থ গুলো দিয়ে। এই যে ইমপ্লিমেন্টেশন এবারে দেখিয়েছে। এই যে কনভার্ট অল ডকুমেন্টস ইন কালেকশন ডি টু TF-IDF। TF-IDF-টাই কিন্তু হচ্ছে আমার মেইন জিনিস। হ্যাঁ, ওয়েটেড ভেক্টর কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড ভোকাবুলারি ফর ইচ DJ in D, এই যে কম্পিউট স্কোর, কোসাইন সিমিলারিটি, সর্ট দ্য ডকুমেন্টস বাই ডিক্রিজিং স্কোর, প্রেজেন্ট টপ র্যাঙ্ক ডকুমেন্টস টু দ্য ইউজার। বুঝতে পারলি? টপ র্যাঙ্ক ডকুমেন্টস মানে ওইগুলোই মোস্ট রিলিভেন্ট। এইভাবে জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করি, নেই ইমপ্লিমেন্টেশন। এবারে বলছে কমেন্টস অন ভেক্টর স্পেস। এটা কিছু না, বলছে ম্যাথমেটিক্যালি বেসড অ্যাপ্রোচ, তো বোঝাই যাচ্ছে। আর কনসিডার্স বোথ লোকাল মানে টার্ম ফ্রিকোয়েন্সি অ্যান্ড গ্লোবাল ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, ওয়ার্ড অকারেন্স ফ্রিকোয়েন্সি, আর প্রোভাইডস পার্শিয়াল ম্যাচিং অ্যান্ড র্যাঙ্ক রেজাল্ট, যেটা কিনা আমরা বুলিয়ান রিট্রিভালে পাচ্ছিলাম না। বুলিয়ানে একেবারে ইয়েস অথবা নো, 1 অথবা 0, মাঝামাঝি কোনো ফ্র্যাকশনের ব্যাপার নেই। বাট এখানে কিন্তু আমরা এই যে পার্শিয়াল ম্যাচিং র্যাঙ্ক রেজাল্ট গুলো পাচ্ছি। আর টেন্ডস টু ওয়ার্ক কোয়াইট ওয়েল ইন প্র্যাকটিস। হ্যাঁ, ডেসপাইট অবভিয়াস উইকনেস, উইকনেস তো আছেই। ওই যে খালি ম্যাচিং ম্যাচিং গুলোকেই আমরা দেখছি, কিন্তু কোনগুলো যে ম্যাচ হলো না সেটার দিকে আর ফিরেও তাকালাম না, তাই না? এটাই হচ্ছে একটা ব্যাপার। এই যে কোসাইন সিমিলারিটি মেজার, এটা কিন্তু মাথায় রাখবি। হ্যাঁ, দুটোর ইনার প্রোডাক্টটাকে আগে বার করতেই হবে, তারপর সেটাকে ডিভাইড করতে হবে কি দিয়ে? ভেক্টরের লেন্থ গুলো দিয়ে। হ্যাঁ, ভেক্টরের লেন্থ গুলো দিয়ে সেটাকে ডিভাইড করতে হবে। এই যে প্রবলেমস উইথ ভেক্টর স্পেস মডেল, এই যে মিসিং সিম্যান্টিক ইনফরমেশন, ওয়ার্ড সেন্স। ওয়ার্ড সেন্স এটা আগের দিন বলেছিলাম না, ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন, সেটাকে এখানে কনসিডার করা হচ্ছে না। মিসিং সিনট্যাকটিক ইনফরমেশন, ফেজ স্ট্রাকচার, ওয়ার্ড অর্ডার, আমরা পুরোটাই ব্যাগ অফ ওয়ার্ডস মডেলের ওপর কাজ চালাচ্ছি। এখানে মিসিং সিনট্যাকটিক ইনফরমেশন, সিনট্যাকটিক বলতে সিনট্যাক্স ডিপেন্ডেন্ট, মানে কোন ভার্বের কোনটা অবজেক্ট কোনটা সাবজেক্ট, ফ্রেজ স্ট্রাকচার, ওয়ার্ড অর্ডার, কিছুই আমরা সেসব মানছি না। অ্যাজাম্পশন অফ টার্ম ইন্ডিপেন্ডেন্স, ইগনোর সিনোনিমি। সিনোনিম থাকলে আমরা সেসবও দেখছি না। অ্যাজাম্পশন অফ টার্ম ইন্ডিপেন্ডেন্স, ল্যাকস দ্য কন্ট্রোল অফ আ বুলিয়ান মডেল, যে রিকোয়ারিং আ টার্ম টু অ্যাপিয়ার ইন আ ডকুমেন্ট। তো যাই হোক, সব মডেলেরই কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে, সেটা তো অবশ্যই। সব কিছুই যে সলভ করবে একটা পার্টিকুলার মডেল দিয়ে তা তো নয়। তাই কোসাইন সিমিলারিটি মেজারটাকে আমরা কি করে বার করলাম, এটা একটু খেয়াল রাখবি।
আচ্ছা, আর তার আগে কি ছিল? ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট আমরা কি করে বার করলাম? এই যে ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট বার করার পর এই ইনার প্রোডাক্টের এই হচ্ছে ফর্মুলা। একটা পার্টিকুলার কোয়েরির সাথে আমরা প্রত্যেকটা ডকুমেন্টের সিমিলারিটিটাকে আগে মেজার করলাম। একটা পার্টিকুলার কোয়েরির সাথে প্রত্যেকটা ডকুমেন্টের সিমিলারিটি সেটা বার করলাম। করার পর ভেক্টরের লেন্থ গুলোকে দিয়ে ডিভাইড করছি। সেটাই হচ্ছে আমার কোসাইন সিমিলারিটি। বোঝা গেল? আর টিএফ আইডিএফ বার করা তো বলেই দিলাম। এই যে গিভেন আ ডকুমেন্ট কন্টেইনিং টার্মস, একটা পার্টিকুলার ডকুমেন্ট আমার এই হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে সেখান থেকে টার্ম ফ্রিকোয়েন্সি বার করে ফেললাম কত? এই যে ম্যাক্স ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করো, ওটাকে নর্মালাইজ করছে। তারপর আইডিএফটা বার করলাম, যে মোট 10,000 ডকুমেন্ট আছে, তার মধ্যে 50টা ডকুমেন্টের মধ্যে এ রয়েছে, বি রয়েছে 1300 ডকুমেন্টের মধ্যে, সি রয়েছে 250 ডকুমেন্টের মধ্যে। আইডিএফটা বার করে ফেললাম। তারপর টিএফ আইডিএফ এর যে প্রোডাক্টটা সেটা বার করে ফেললাম। বুঝতে পারলি? খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই পুরো স্লাইডটা মারাত্মক ইম্পর্টেন্ট। সব কিছু কভার করা আছে এখানে এই ওয়েটিং এর ব্যাপারে। এই ভেক্টর স্পেস মডেলে মেন হচ্ছে এই ওয়েটিং গুলো, টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, তারপর টিএফ আইডিএফ দুটোকে কম্বাইন করে একটা মেট্রিক বানালো। এই যে এই পয়েন্টটা মনে রাখবি। আর টার্ম অকারিং ফ্রিকুয়েন্টলি ইন দ্য ডকুমেন্ট বাট রেয়ারলি ইন দ্য রেস্ট অফ দ্য কালেকশন ইজ গিভেন হাই ওয়েট। একটা পার্টিকুলার ডকুমেন্টে হয়তো অনেকবার অকার করছে, কিন্তু বাকি ডকুমেন্টগুলোর মধ্যে খুব রেয়ার, তখনই বুঝে নিবি যে ওই টার্মটার ওই পার্টিকুলার ডকুমেন্টের জন্য একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। হলো? তাহলে এই যে টার্ম ওয়েট, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এগুলো সব হলো। টার্ম ফ্রিকোয়েন্সি, ইনভার্স, এই যে আমরা এরকম একটা ম্যাট্রিক্স বানিয়ে ফেললাম, ডকুমেন্ট টার্ম ম্যাট্রিক্স, টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, যতগুলো রো ততগুলো ডকুমেন্ট, আর যতগুলো কলাম ততগুলো হচ্ছে আমার ওই টি ডাইমেনশনাল ভেক্টর যেটা বললাম। প্রত্যেকটা ডকুমেন্ট কি, ইচ ডকুমেন্ট দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই টি ডাইমেনশনাল ভেক্টর, এই হচ্ছে আমার টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স। তারপর সেখান থেকে আমি এই যে টার্মের ওয়েট গুলো বার করার জন্য টার্ম ফ্রিকোয়েন্সি বার করলাম। তো দেখলাম টার্ম ফ্রিকোয়েন্সি আমার মোটেও সমস্ত কিছু ঠিকঠাক মেজার করছে না, নর্মালাইজ তো করলাম, সব ঠিক আছে। তারপর দেখলাম যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, একটা পার্টিকুলার টার্ম যদি একটা ডকুমেন্টে খুব ফ্রিকোয়েন্টলি অকার করে, কিন্তু রেস্ট অফ দ্য ডকুমেন্টসে যদি খুব রেয়ারলি থাকে, তখনই বুঝে নিতে হবে যে ওই টার্মটার একটা বিশেষ গুরুত্ব আছে ওই ডকুমেন্টের জন্য। এই যে সব গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, কিছুই না, ভেক্টর স্পেস, 3 ডাইমেনশনাল ভেক্টর আমরা ধরে নিয়েছি, যেরকম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসে প্লট করতাম, ঠিক সেরকম ভাবে আমরা গ্রাফিক রিপ্রেজেন্টেশন করলাম। নিয়ে এবার দেখলাম যে এই যে পার্টিকুলার কোয়ারিটা আমার আছে, সেই কোয়ারিটার সাথে কোন ডকুমেন্টের সিমিলারিটিটা সব থেকে মানে বেশি পাচ্ছি আমরা, কোন ডকুমেন্টসের সিমিলারিটি স্কোরটা বেশি আসছে, কেমন? সেটাই আমার হচ্ছে রিট্রিভ ডকুমেন্ট, সেটাই আমার রেজাল্ট। ঠিক আছে, দেখ এই অবধি বোঝা গেল যেটুকু বললাম। প্রথমে বুলিয়ান রিট্রিভাল মডেল, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল, মানে তোর ভেক্টর স্পেস মডেল। এই যে এটাই ভেক্টর স্পেস মডেল, স্ট্যাটিস্টিক্যাল মডেল। আরেকটা আছে প্রবাবিলিস্টিক মডেল, সেটা এর মধ্যে নেই। তাহলে যেটুকু বললাম বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার এই দেখ, এই জিনিসটার মধ্যে বেশ সুন্দর করে এক্সাম্পল সহ বুঝিয়েছে, আমি যার জন্য এই ডকুমেন্টটা আমার খুব পছন্দ হয়েছিল। দেখ এখানে তো এক্সাম্পল প্রথমে দিয়েইছে, এই যে ডকুমেন্ট, এই যে কোয়ারি, সবই ঠিকঠাক আছে। এখানে না নিউমেরিক্যাল এক্সাম্পল গুলো, যেগুলো সিমুলেশন করে দেখানোর জন্য, সেগুলো খুব ভালোই। দেখ ভোকাবুলারিটা, এই যে টি ডাইমেনশনাল ভেক্টর, সবই এক, সব লেখা আছে। দেখ একটা যে কোনো মানে স্টাডি মেটেরিয়াল, একটা যে কোনো পিডিএফ পড়বি, তাহলে দেখবি বাকিগুলো নিজেরাই অটোমেটিক হয়ে যাচ্ছে। দেখ সব বলেছি আমি। এই যে ভোকাবুলারিটা আমার টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। এই দেখ টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স, এটাও বলেছি। হ্যাঁ, এটা মনে হয় ঘুরিয়ে দিয়েছে, আমার ওখানে ছিল ডকুমেন্ট গুলো রোতে ছিল আর টার্ম গুলো ছিল কলামে, এটা ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো বলেছি। হ্যাঁ, তারপর দেখ এই যে বুলিয়ান রিট্রিভাল মডেল, এই যে সেট থিওরির ওপর ডিপেন্ডেন্ট, বললাম না যে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, কার সাথে কার যে ইয়েটা মানে কম্বিনেশনটা, সেইটাকে আমাকে দেখতে হবে যে কার সাথে কার অর হচ্ছে, কার সাথে কার অ্যান্ড হচ্ছে, নট কার ওপর অ্যাপ্লাই হচ্ছে, নটের পর তারপর কার সাথে অ্যান্ড অর হচ্ছে। ঠিক লিপ ইয়ারের কন্ডিশনটা একটু মনে করে দেখ কি হচ্ছিল, y mod 4 equals to 0 and y mod 100 not equals to 0, দুটো মিলিয়ে একটা কন্ডিশন হলো।
4 দিয়ে ডিভিসিবল হবে বাট 100 দিয়ে ডিভিসিবল হবে না। বেশ, এবার যদি কোনো একটা কন্ডিশন এর মধ্যে ফেল করে যায়, যদি স্যাটিসফাই না করে, তখন আমি চেক করছি লজিক্যাল অর দিয়ে y mod 400 equal to 0। তা বুলিয়ান রিট্রিভাল মডেলে কিন্তু আমার এই জিনিসগুলো মানে সেট থিওরির ওপর মানেই তাই, সেট থিওরি মানেই তো তাই, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এইগুলোর ওপরই মেন কাজ। এই যে আমি তোদের এটাও দিয়ে দিচ্ছি আপলোড করে, হ্যাঁ তোরা দেখতে পারিস। এটা বুলিয়ান রিট্রিভাল মডেল, এখানে একটা ছোট্ট কেস স্টাডি দিয়েছে, কেস স্টাডি দিয়ে এরকম করে লিখেছে যে টার্ম, ডকুমেন্ট, ইনসিডেন্স ম্যাট্রিক্স। এগুলো যত দেখবি তত জিনিসটা ক্লিয়ার হবে। দ্য বুলিয়ান রিট্রিভাল মডেল ইজ আ মডেল ফর ইনফরমেশন রিট্রিভাল ইন হুইচ উই ক্যান পোজ এনি কোয়ারি which is in the form of a Boolean expression of terms, that is, in which terms are combined with the operation age and or not. The model views each document as just a set of words. Set of words হিসেবে দেখছে এই যে terms are the indexed unit. So we have a vector for each term which shows the documents it appears in. এই যে অ্যান্থনি, ব্রুটাস, সিজার, ক্যালিফোর্নিয়া, ক্লিওপেট্রা, মার্সি, ওয়ার্সার, এরকম লিখেছে। এবার দেখছে যে ইনসিডেন্স ম্যাট্রিক্স কোনটায় কতবার করে আছে, কোনটায় কতবার করে অকার করেছে সেইগুলো সব দেখছে। এই যে টু আনসার দ্য কোয়ারি, যে ব্রুটাস অ্যান্ড সিজার অ্যান্ড নট ক্যালিফোর্নিয়া, হ্যাঁ উই টেক দ্য ভেক্টরস ফর ব্রুটাস, সিজার অ্যান্ড ক্যালিফোর্নিয়া, কমপ্লিমেন্ট দ্য লাস্ট অ্যান্ড ডু আ বিটওয়াইজ অ্যান্ড। দেখেছিস খুব মজার কিন্তু এগুলো। দেখ ব্রুটাসের আমার এই ভেক্টর ছিল 110 100, দেখ 110 100, দেখ সিজারের কি ছিল 110 111, এই দেখ। আর ক্যালিফোর্নিয়া দেখ কি ছিল 01000, বাবা 01, তারপর সবকটাই 0 নিয়ে সেজন্য কমপ্লিমেন্ট করাতে আমার এই দাঁড়িয়ে গেছে, এই যে কমপ্লিমেন্ট করেছি। তাহলে এই হচ্ছে আমার আনসার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা অ্যান্ড হ্যামলেট। বুঝতে পারছিস? তাহলে বুলিয়ান রিট্রিভাল মডেলটা হচ্ছে পুরোপুরি সেট থিওরির উপর ডিপেন্ড, অ্যান্ড অর নট এই তিনটেই মেন সেটের অপারেশন, মানে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, সোজা কথা। অ্যান্ড হচ্ছে ইন্টারসেকশন, অর হচ্ছে ইউনিয়ন, আর নট তো কমপ্লিমেন্ট। এরকম হচ্ছে বুলিয়ান রিট্রিভাল মডেল। দেখেছিস কি সুন্দর করে একটা ছোট্ট সিমুলেশন দিয়ে বুঝিয়েছে। এই স্লাইডটার মধ্যে কিন্তু সেরকম সিমুলেশন অতটা ছিল না, আসলে এক একটা জিনিস এক একটার ওপর ফোকাস করে তো ওই জন্য। তো সিমুলেশনের জন্য আমি এইটাকে আবার ডাউনলোড করে রেখেছিলাম কালকে, যে দেখলাম না এখানে বেশ সুন্দর বুঝিয়েছে এখানে। তো যাই হোক, যে ইনভার্টেড ফাইল তোরা মনে হয় ডেটা স্ট্রাকচারে করেছিলি এগুলো, বা ডিবিএমএস এ করেছিলি মনে হয়, ইন্ডেক্সিং ছিল, দেখ ডিবিএমএস এ ইন্ডেক্সিং ছিল। হ্যাঁ, তো আমাকে দেখতে হবে এই ব্রুটাস, সিজার এগুলো কোন কোন ডকুমেন্টে অকার করছে, সেগুলো দিয়ে এরকম একটা লিঙ্ক লিস্টেড ফরম্যাটে আমরা বানিয়ে নিয়েছি, যে ডকুমেন্টে যে এটা ডিকশনারি আর এগুলো পোস্টিং। হ্যাঁ, তাহলে বিল্ডিং এই যে টার্ম, ডকুমেন্ট, ফ্রিকোয়েন্সি, দেখ কোন টার্মটা কতবার অকার করছে, এই আর কি। ডকুমেন্ট আইডি, হ্যাঁ এই যে ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, ডিএফআই যেটা দেখালাম, ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, আই মানে আই এর টার্মটা একটা পার্টিকুলার ডকুমেন্টে কতবার অকার করছে, বুঝেছিস? এখানে একটু বেশি ইলাবোরেট করে দেখিয়েছে, অত কিছু লাগবেও না, আমি তবুও দিয়ে দিচ্ছি। এই যে বুলিয়ান কোয়ারি গুলোকে প্রসেসিং করে করে, এই যে ব্রুটাস অ্যান্ড ক্যালিফোর্নিয়া, এই যে ব্রুটাস এই গুলোতে আছে আমার ডকুমেন্টে, ক্যালিফোর্নিয়া রয়েছে এখানে। ইন্টারসেকশন করলে দেখ 2 আসছে, আর কি আসছে 31 আসছে, আর কিছু কমন আসছে না, দেখেছিস? মজার কিন্তু বেশ, এগুলো কিন্তু বড্ড বেশি ফেনিয়েছে এই ডকুমেন্টটা, এত ফেনালে ভাল লাগে না তো, আমি যার জন্য আসল জিনিসটা বলে দিলাম এই আইআর মডেলস এই স্লাইডটা থেকে। এবার তোরা দেখবি এগুলো অফ টাইমে বসে বসে পড়বি, দেখবি না বোঝার কিচ্ছু নেই। এই যে ব্রুটাস কোন কোন ডকুমেন্টে আছে, ডকুমেন্ট আইডি গুলোকে নিয়ে, আর ক্যালিফোর্নিয়া কোথায় আছে নিয়ে দুটোর ইন্টারসেকশন বার করলো। এটা ছোট্ট একটা কিছুই না এই অ্যালগোরিদমটা বাচ্চাদের। এই যে কোয়ারি, এগুলো হচ্ছে আমার সব বুলিয়ান রিট্রিভাল, কিন্তু অ্যান্ড অর নট যেখানেই দেখবি সেখানেই বুঝে নিবি যে বুলিয়ান, ঠিক আছে? এই যে বুলিয়ান, এই যে ব্রুটাস কোথায় কোথায় অকার করছে, কোথায় কোথায় নিয়ে, তারপরে এবার যার সাথে যার ইন্টারসেকশন, হ্যানা তেনা, এগুলো সব করছে। এই যে ড্রব্যাকস অফ বুলিয়ান মডেল, দেখ একেবারে এক্সট্রিম কেস, হয় ইয়েস না হয় নো, মাঝামাঝি কোনো ব্যাপার নেই। সেই জন্যই বলছি যে দেখ নো র্যাঙ্কিং অফ দ্য ডকুমেন্টস ইজ প্রোভাইডেড,
মানে আমরা কোনো পার্শিয়ালি এই দেখ কোনো রকম পার্শিয়াল ম্যাচিং পাচ্ছি না, দেখেছিস? উইথ নো নোশন অফ পার্শিয়াল ম্যাচিং। যা বলেছি সব এখানে আছে, শুধু একটু ফেনিয়েছে। আমি যার জন্য ফেনানো স্লাইডটা গেলাম, দেখ এখানে 58টা স্লাইড আছে। 58টা স্লাইড আমি একটা ক্লাসে শেষ করতে পারবো না। আর এখানে কটা ছিল দেখ, 27টা স্লাইড একটা ক্লাসে শেষ করাই যায়। বাট ইচ্ছে করে আমি এই স্লাইডটা ধরিনি, এটা আমি দিয়ে দেবো এখন তোদের ক্লাসরুমে। এবার তোরা নিজেরা দেখবি সব বুঝতে পেরে যাবে। এই দেখ টার্ম ওয়েটিং, দেখ সব আছে সব। এটা টার্ম ডকুমেন্ট ইনসিডেন্স ম্যাট্রিক্স, কোন ডকুমেন্টে কতবার করে অকার করছে, এটা টার্ম ফ্রিকোয়েন্সি টিএফ, দেখ এভরিথিং ইজ দেয়ার। শুধু একটুখানি ফেনিয়ে ফেনিয়ে, অনেকের স্বভাব থাকলে তো একটু ফেনিয়ে বলা, যেটা আমার একদমই পছন্দ না। আমি টু দা পয়েন্ট পুরো বলে দিয়েছি, কিন্তু সব আছে এটার মধ্যে। শুধু একটু যদি সময় পাস একটু দেখিস পড়ে, ভালোই লাগবে, না বোঝার কিছু নেই। দেখ টার্ম ডকুমেন্ট কাউন্ট ওখানেও করেছিলাম, টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্সটাকে বানিয়েছিলাম, দেখ এখানেও তাই করেছে। এই দেখ ব্যাগ অফ ওয়ার্ডস মডেল দেখেছিস, এখানেও তাই। এই যে মেরি ইজ কুইকার দ্যান জন, জন ইজ কুইকার দ্যান মেরি। আমরা যদি কোনো রকম সিনট্যাকটিক্যাল ডিপেন্ডেন্সি মেনটেন না করি, আমরা যদি কোনো অর্ডার মেনটেন না করি, তাহলে কি হবে? ব্যাগ অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে পুরোপুরি জিনিসটা স্ট্রাকচার ঘেটে যায়। ওই যে বললাম রাম কিল রাবণা, রাবণা কিল রাম, দুটোর সেম সেট অফ ওয়ার্ডস রয়েছে, কিন্তু সিনট্যাকটিক্যাল ডিপেন্ডেন্সি আলাদা। বা ডিপেন্ডেন্সি আমরা এখানে কনসিডারই করছি না, আমরা শুধু কি করছি? ব্যাগ অফ ওয়ার্ডস। ব্যাগ অফ ওয়ার্ডস মানে একটা সেটকে বোঝাচ্ছি, ভীষণ সমস্যা। এই দেখ লগ ফ্রিকোয়েন্সি ওয়েটিং, দেখ আমরা লগ নিচ্ছিলাম মনে করে, দেখ ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সির সময় আমরা লগ নিয়েছিলাম। এই দেখ টিএফ টার্ম ফ্রিকোয়েন্সি গুলোকে বের করেছে, নিয়ে তারপর ওই ইনভার্স ডকুমেন্ট, এই দেখ ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি দেখেছি সব আছে। এরা আবার লগ অফ বেস 10 নিয়েছে। ওখানে কি ছিল? লগ অফ বেস 2 ছিল না? মানে লগ অফ বেস 2 ছিল বোধহয়। এই তো এই তো এইটা বেশ সুন্দর কম্প্যাক্ট, হ্যাঁ হ্যাঁ এখানে লগ অফ বেস 2 ছিল, এরা আবার লগ অফ বেস 10 দিয়েছে। যাই হোক, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই যে এফেক্ট অন আইডিএফ একটু পড়িস, টিএফ আইডিএফ ওয়েটিং সব বলে দিয়েছি। টিএফ আইডিএফ এভরিথিং ইজ অলরেডি ডিসকাসড, ঠিক আছে। এগুলো একটুখানি পড়লে ওই আর কি, যত অন্যান্য ভাষায় পড়বি নিজের মনে গেঁথে যাবে আর কি। এক একটা ভাষা দেখবি নিজের মধ্যে খুব ভালো করে মানে ঢুকে যায় আর কি। একই জিনিস তা তিনজন তিন রকম ভাবে বলেছে, একজনের বলা স্টাইলটা হয়তো খুব পছন্দ হলো, ওটাই মনে গেঁথে গেল। ওই জন্যই হাজারটা মেটেরিয়াল নিয়ে ঘাটাঘাটি করা। সবই কিন্তু আছে এইটার মধ্যে কম্প্যাক্ট ওয়েতে একদম। দেখ আমি যে বলছি, এই যে এই টার্মটাই সব থেকে ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা। A term occurring frequently in the document but rarely in the rest of the collection is given high weight. এইটাই আসল কথা। এইবার এটাকে ফেনিয়েছে, সেফ নিয়েছে। টিএফ আইডিএফ ওয়েটিং মেইন জিনিসটাই তাই। এই যে স্কোরটাকে নিয়েছে, স্কোর সিগমা মানেই বুঝে নিবি সামেশন। এই যে ভেক্টর স্পেস রিট্রিভাল মডেল সব বলে দিলাম। ভেক্টর স্পেস মানেই হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল মডেল, ঠিক আছে। এই যে ইচ ডকুমেন্ট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ কাউন্ট ভেক্টর, ঠিক আছে সব করিয়ে দিয়েছি এগুলো। এই যে এটা হচ্ছে টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স, টার্ম ডকুমেন্ট ম্যাট্রিক্স টিএফ আইডিএফ ওয়েট ভেক্টর বার করে ফেলছে। এই যে ডকুমেন্ট গুলোকে আমরা এক একটা ভেক্টরের রিপ্রেজেন্টেশনে লিখছি, এক একটা ডকুমেন্টকে আমরা টি ডাইমেনশনাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট, তাই না? এই যে কোয়ারিটাকেও ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি, দেখ কোয়ারি অ্যাজ ভেক্টর সেটাও করেছি। এই যে ওয়েটটাকে আমরা আলটিমেটলি কি করলাম? টিএফ আইডিএফটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এই যে এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বার করছে। এই যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল নিচ্ছি আমরা কোসাইন সিমিলারিটি, সেটাও বলে দিয়েছি কোসাইন সিমিলারিটি, বুঝতে পেরেছিস? এই যে লেংথ অফ নর্মালাইজেশন, এই যে নর্মালাইজেশন করার সময় আমরা ইয়েটা মনে করে দেখ, ইনার প্রোডাক্ট যখন বার করছিলাম, ইনার প্রোডাক্ট ঠিক আছে, সেটাকে আমরা যখন ডিভাইড, এই দেখ যে হাউ টু কম্পিউট দ্য কোসাইন, কোসাইন সিমিলারিটি, দেখ এই যে কোসাইন সিমিলারিটি, এই যে ভেক্টরের লেংথটা বার করলাম সেটাকে দিয়ে ডিভাইড, দেখেছি সব কিছু আছে, কিচ্ছু নতুন না। কিন্তু রিপ্রেজেন্টেশনটা দেখতে অনেক কম্প্যাক্ট ওয়েতে লাগছে না এই স্লাইডটা, সেই জন্য পড়ানোর আগে আমি এত কিছু খুঁজে বের করে রাখি আগে, বুঝতে পারছি? সবই কিন্তু আছে, কিন্তু দেখতে অনেক আই ক্যাচিং লাগছে, অনেক মানে মানে তো কনসেন্ট্রেশনটা অনেক বসছে অনেক এই স্লাইডটার উপর। এটাতেও আছে, এবার নিজেরা একটু দেখবি। এই যে অ্যাঙ্গেল গুলো নিচ্ছে, এটাই হচ্ছে কস থিটা। এবার কস থিটার অ্যাঙ্গেল নিতে গেলে মানে ওটাকে একের থেকে ছোট হবে, কারণ কস জিরো ভ্যালু হচ্ছে 1, এক বা একের থেকে ছোট হতে হবে, একের থেকে বড় তো আর কসের ভ্যালু হয় না, সেটা তোরাও জানিস। এই যে নর্মালাইজ করছে,
বুঝতে পারছিস? এই যে টার্ম ফ্রিকোয়েন্সি, এই যে এখানে নরমালাইজ করা হলো। কেন নরমালাইজ করা হলো? যাতে করে মানে ভ্যালুটা একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকে, একের মধ্যে যাতে থাকে। ওই জন্য ম্যাক্স আই দিয়ে ভাগ করেছিল। দেখ এই কোসাইন স্কোর বার করছে, কিছুই না কিন্তু কে নিয়েছে স্লেট, ঠিক আছে? এই দেখ, এই যে এখানে এতগুলো ডকুমেন্ট, এই যে আইডিএফ বার করছে, ঠিক আছে? প্রি প্রসেসিং মানে ওই যে আমার যেগুলো স্টপ ওয়ার্ডস, পাংচুয়েশন ওয়ার্ডস, ওগুলোকে সব রিমুভ করতে হবে। এখানে এমনি একটুখানি ফেলিয়েছি। তাহলে এগুলো পড়িস একটু, আবার আমি সানডে বাকিটা বলে দেবো, ঠিক আছে? বেশি হ্যাজানো জিনিস দেখতে যাবি না। দেখ এখানে স্টেমিং ঢুকিয়ে দিয়েছে, স্টেমিং, তারপরে এই যে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং কিন্তু ডিবিএমএস এ পড়ে আসার কথা। হ্যাঁ, ইন্ডেক্সিং, এই যে থেজারি, এই যে ওয়ার্ডনেট, এটা হচ্ছে একটা থেজারাস ওয়ার্ডনেট। এই যে ল্যাঙ্গুয়েজ মডেল। ঠিক আছে, আবার সানডে না হয় বসবো। সানডে তাহলে আজকে এই দুটো আমি দিয়ে দিচ্ছি। এই দেখ এগুলো সব হচ্ছে ওই যে বাইগ্রাম টাইগ্রাম, দেখেছিস? কোত্থেকে কি সব ঢুকিয়ে রেখেছে এই স্লাইডটার ভেতর, সবই কিন্তু পড়ানো হয়ে গেছে। তোদের এনগ্রাম পড়ানো হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজ মডেল। এই দেখ ইউনিগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল, দেখেছিস? সেজন্য না এটা না ঠিক গুছিয়ে বলেনি। এই যে বাইগ্রাম গুছিয়ে না বললেই তখন ছেলেমেয়েরা কনফিউজড হয়ে যায়, সেটাই আমি একদম পছন্দ করি না ওই জন্য। এই দেখ স্মুদিং ঢুকিয়ে দিই, স্মুদিং মেথড। এই দেখ স্মুদিং তোদের পড়িয়েছিলাম না, ল্যাপলাস স্মুদিং, অ্যাড কে স্মুদিং, এই যে লিনিয়ার ইন্টারপোলেশন, প্রত্যেকে কি ঢুকিয়েছে দেখ, সব পড়িয়েছিলাম এগুলো। এই জন্য অর্গানাইজড করেনি, এটা অর্গানাইজড ওয়েতে করেনি। ভেক্টর স্পেস মডেল, এই যে প্রবাবিলিস্টিক ইনফরমেশন রিট্রিভাল, এই যেটা টোটাল প্রবাবিলিটি থিওরেম, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, ডকুমেন্ট র্যাঙ্কিং প্রবলেম। ঠিক আছে, দেখিস একটু, ভালোই লাগবে জিনিসটা। সানডে শেষ করে দেবো এটাতে, যে তোরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। এটা টেক্সট মাইনিং এর ফার্স্ট মডিউলটা দেখতেই পাবি, সিলেবাসটা একবার দেখিস। টেক্সট মাইনিং এর ফার্স্ট যে মডিউলটা সেটাই হচ্ছে এই ইনফরমেশন রিট্রিভাল। দেখি তাহলে আইআর মডেল সারি 162 এটা দিয়ে দিচ্ছি। আইআর মডেলসটা থেকেই ভালো করে পড়বি, আর ওই 162 ওটা যেখানে নিয়েছে এই এক্সাম্পলগুলো দেখতে পারিস। একদম সহজ, সানডে আরেকটা ক্লাস নিলেই শেষ হয়ে যাবে এটা। সেই জন্য সপ্তাহে 2 দিন করে নিচ্ছি এখন, একদিনে না অনেকটা গ্যাপ পড়ে যায় তো। এই যে মেটেরিয়াল, এই যে 162টা দিলাম, আর আইআর মডেল। আর এটা হচ্ছে ম্যানিং এর একটা বই, ক্রিস্টোফার ম্যানিং এর একটা বই আছে, দিয়ে রাখলাম, চলে পড়িস। ম্যাম ক্রিস ম্যানিং মানে যিনি স্ট্যানফোর্ডে পড়ান? হুম, ঠিক আছে, তোর অ্যাটেন্ডেন্সটা দিলি। সানডে সকালবেলা আবার বসিস, আবার আরেকটা স্লাইড যেটা ডাউনলোড করে রেখেছি, যেটা আজকে আর ধরলাম না। কোথায় তোরা অ্যাটেন্ডেন্স দিসনি? হ্যাঁ দিয়েছি, দাঁড়া আমি এখানে এমএসসি এটা বার করি। এত এত ডকুমেন্ট খুঁজে খুঁজে রাখি, কিন্তু পড়ানোর সময় সব মোটেও ঘাটতে নেই। যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো ঘেটেই বলতে হয়, ওগুলো নামিয়ে রাখি যে কোনটা সুটেবল বোঝার জন্য। কিন্তু তোদের অত খাটাখাটনি করার কোনো দরকার নেই, যা দিয়েছি চটপট পড়ে নিবি সব। আর সেকেন্ড ক্লাস টেস্টটা কিন্তু এগুলো সব থাকবে, স্মুদিং থাকবে,
সিম্যান্টিক্সের ওই ওয়ার্ডনেট থাকবে, এই ইনফরমেশন রিট্রিভাল থাকবে, যতটা পড়াতে পারবো। আজকে মার্চের প্রায় 19 তারিখ হয়ে গেল, মার্চের আর হাফও বাকি নেই, সেজন্য তাড়াতাড়ি শেষ করতে হবে তো সিলেবাসটাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, রাখলাম।